নমস্কার, আমি চুমকি সরকার। বেঙ্গলি ক্লাসরুমে সবাইকে স্বাগত। আমার আজকের আলোচনা প্রাচীন ভারতীয় আর্য ভাষা ও ক্লাসিক্যাল সংস্কৃত ভাষার ধ্বনিতাত্ত্বিক ও রূপতাত্ত্বিক বৈশিষ্ট্যগুলো পাশাপাশি আলোচনা। আমরা এগুলো পড়ার সময় ভুলটা কোথায় করি? আমরা এগুলো আলাদা আলাদাভাবে পড়ি, ঠিক সেইখানেই আমাদের ভুল হয়। আমরা আজ থেকে এগুলো আলাদা আলাদাভাবে পড়বো না। আমরা কী করবো? প্রথমে ধ্বনিতাত্ত্বিক বৈশিষ্ট্যের 5টা পয়েন্ট করব এবং রূপতাত্ত্বিক বৈশিষ্ট্যের 5টা পয়েন্ট করব। কী কী সেই 5টা পয়েন্ট? ঋধ্বনির ব্যবহার, মূর্ধন্যধ্বনির ব্যবহার, স্বরাঘাত, সন্ধি, যুক্ত ব্যঞ্জনের ব্যবহার। এই 5টা পয়েন্ট প্রথমে মুখস্থ করে নেব। ঋধ্বনির ব্যবহার, এই লির সঙ্গে আরও রি, ডবল রি, এ, ওই প্রভৃতি স্বরধ্বনিগুলো এবং সেই সঙ্গে তালবস্য, মূর্ধন্য দন্তস্ব প্রভৃতি ব্যঞ্জন ধ্বনিগুলো প্রাচীন ভারতে প্রচলন ছিল। ক্লাসিক্যাল সংস্কৃতে কী হয়? ক, লি, প ধাতু ছাড়া এই রির ব্যবহার হয়নি। বাকিগুলোর প্রচলন আছে শুধু লির ক্ষেত্রে, এটা হলো। তারপরে মূর্ধন্যধ্বনির ব্যবহার, প্রাচীন ভারতে আর্য ভাষায় মূর্ধন্যধ্বনি ব্যবহার কম, ক্লাসিক্যাল সংস্কৃতে বেশি। স্বরাঘাত, স্বরাঘাত কি? বাক্যের মধ্যে আমরা কোনো একটা শব্দকে বিশেষ জোর দিয়ে এবং সুর লাগিয়ে বলি, এটা হচ্ছে স্বরাঘাত। স্বরাঘাতের 3টা ক্রম ছিল। কি? গুণ, বৃদ্ধি, সম্প্রসারণ। গুণ কি? ধাতুর কোনো একটা স্বরধ্বনি কোনো একটা শব্দে গেলে সেটা যদি স্বরধ্বনিতে যদি অবকৃত থাকে তবে সেটা গুণ হয়, আর স্বরধ্বনি যদি দীর্ঘ হয়ে যায় তাহলে বৃদ্ধি হয়, আর স্বরধ্বনিতে যদি লুপ্ত হয়ে যদি রি, র বর স্থানে র, ইউ চলে আসে তাহলে সেটা সম্প্রসারণ হয়। আর স্বরাঘাতের ক্ষেত্রে 3টা স্বর ছিল: উদাত্ত, অনুদাত্ত আর স্বরিত। এইটুকু মনে রাখবে। তারপরে হলো সন্ধি। সন্ধি 4 নম্বর পয়েন্ট পাচ্ছি। দুটি ধ্বনির মধ্যে যেখানেই সন্ধি সমান সেখানে সন্ধি অপরিহার্য ছিল। প্রাচীন ভারতের যে কোনো আমরা লাইনগুলো দেখলেই দেখবো প্রচুর সন্ধি। এবং ক্লাসিক্যাল সংস্কৃতে কী হলো? সম্ভাব্য ক্ষেত্রে বাধ্যতামূলক হলো। যুক্ত ব্যঞ্জনের ব্যবহার, প্রাচীন ভারতে আর্য ভাষায় স্বাচ্ছন্দ্যে প্রচলন ছিল যুক্ত ব্যঞ্জনের, এবং ক্লাসিক্যাল সংস্কৃতের প্রচলন ছিল না এটা নয়, অনেক ক্ষেত্রে সমীভূত হয়ে গেছে। মানে ভক্ত, ভত্ত, ভাত যুক্ত ব্যঞ্জন প্রাচীন ভারতের আর্য ভাষায় ভক্ত ছিল, ক্লাসিক্যাল সময় ভত্ত হলো। যে কোনো মধ্য ভারতের আর্য ভাষায় সমীভূত হচ্ছে ওটা। তারপরে আমরা নব্য ভারতের আর্য ভাষায় তো ভাত পেয়ে যাচ্ছি, সেটা সমীভূত ব্যঞ্জনে একটা ব্যঞ্জন লোপ হচ্ছে, আর সেটা অন্য বিষয় গেল। আচ্ছা, তো এই 5টা পয়েন্ট এভাবে পড়ে মুখস্থ করে নেবে, ভীষণ সহজ হয়ে গেল বিষয়টা। এবার রূপতাত্ত্বিক বৈশিষ্ট্য ঠিক সেমভাবে পড়বো আমরা। রূপতাত্ত্বিক বৈশিষ্ট্যের ক্ষেত্রেও 5টা পয়েন্ট করে নেব। কি? কারক বচন, ক্রিয়ারূপ, ভাবের প্রকার, প্রপরা, উপসর্গ, হ্যাঁ, সমাজ। কারক কি? কারকের বৈচিত্র্য প্রাচীন ভারতের আর্য ভাষায় বেশি ছিল, ক্লাসিক্যাল সংস্কৃতিতে বৈচিত্র্য কমে গেল। অকারান্ত পুংলিঙ্গ শব্দ নর, ক্লাসিক্যাল সংস্কৃত এই শব্দের দ্বিবচনে প্রথমা ও দ্বিতীয়ার বিভক্তি শুধু একটাই রূপ পাওয়া যায়, নরৌ। আর বৈদিকে এর আরও একটা রূপ ছিল। কি? নরা। আর প্রাচীন ভারতের আর্য ভাষায় জোড়া জোড়া প্রাণীর ক্ষেত্রে দ্বিবচন ব্যবহার হতো, শুধু পিতা, মাতা, এরকম। আর ক্লাসিক্যাল সংস্কৃত যে কোনো ক্ষেত্রেই দুটো জিনিসের ক্ষেত্রে দ্বিবচন ব্যবহার হতো। হ্যাঁ, এরপর 2nd নম্বর পয়েন্ট, ক্রিয়ারূপের বৈচিত্র্য প্রাচুর্য। ক্রিয়ারূপের বৈচিত্র্য প্রাচুর্য প্রাচীন ভারতের আর্য ভাষায় বেশি ছিল, ক্লাসিক্যাল সংস্কৃতিতে অনেক কমে গেল। কী ছিল? প্রাচীন ভারতের আর্য ভাষায় 5টা কাল ছিল। কি সেটা? লট, লিট, লং, লিট, লুং, এই কটা। আর ইয়েতে ক্লাসিক্যাল সংস্কৃতিতে আরও 2টো কাল পায়। কি? লিং আর লুট। লুট অবশ্য পরবর্তীকাল লুপ্ত হয়ে যায়। আর ভাব প্রকারের বৈচিত্র্য,
ক্লাসিক্যাল সংস্কৃতিতে ভাব প্রকারের বৈচিত্র্য বেশি, না সরি, ক্লাসিক্যাল সংস্কৃতিতে ভাব প্রকারের বৈচিত্র্য কম, আর প্রাচীন ভারতের আর্য ভাষায় ভাব প্রকারের বৈচিত্র্য অনেক বেশি। কেন? প্রাচীন ভারতের আর্য ভাষায় 5টা ভাব ছিল, কী কী? নির্দেশক, অনুজ্ঞা, অভিপ্রায়, সম্ভাবক, নিবন্ধ। ক্লাসিক্যাল সংস্কৃতিতে অভিপ্রায় ভাব একদমই ছিল না, আর নিবন্ধ ভাব অপ্রচলিতই ছিল, শুধু ওই নিষেধত্ব অব্যয় মা যোগে ব্যবহার হতো। আর এই প্রাচীন ভারতের আর্য ভাষায় অসম্পূর্ণ ছাড়া সমস্ত কালে, মানে বর্তমান, সামান্য অতীত, সম্পূর্ণ অতীত, ভবিষ্যৎ, বিভিন্ন ভাব অনুযায়ী ক্রিয়ার রূপ হতো। আর ক্লাসিক্যাল সংস্কৃতিতে শুধুমাত্র বর্তমানকালে, কখনো কখনো সামান্য অতীতকালে অনুযায়ী ক্রিয়ার রূপ দেখা যেত। এবার উপসর্গ, এই যে পুরো পড়া উপসর্গগুলো ক্রিয়া বিশেষণ হিসেবে স্বতন্ত্র ব্যবহার হতো প্রাচীন ভারতের আর্য ভাষায়। আর ক্লাসিক্যাল সংস্কৃতিতে কী হলো, অনেক ক্ষেত্রে সীমাবদ্ধ হয়ে গেল। আর দীর্ঘ সমাসবদ্ধ পদ, 2-এর বেশি পদে প্রয়োগ নেই প্রাচীন ভারতের আর্য ভাষায়, আর ক্লাসিক্যালে প্রয়োগ আছে। তো এগুলো বেশিরভাগ ক্ষেত্রে এই যে বৈচিত্র্য বা প্রাচুর্যগুলো প্রাচীন ভারতের আর্য ভাষায় দেখা গেল, আর ক্লাসিক্যাল সংস্কৃতিতে কম। কিন্তু শুধুমাত্র এই যে সমাসবদ্ধ পদের ক্ষেত্রে ক্লাসিক্যাল সংস্কৃত প্রয়োগটা বেশি, আর মূর্ধন্য ধ্বনি ব্যবহার আমরা পেলাম ইয়েতে, এই যে ধ্বনিতাত্ত্বিক বৈশিষ্ট্যে, এই দুটো শুধু ক্লাসিক্যাল সংস্কৃতির প্রাচুর্যটা বেশি। বাকি ক্ষেত্রে সব এগুলো কিন্তু প্রাচীন ভারতের আর্য ভাষার বৈশিষ্ট্যের দিকেই যাচ্ছে, প্রাচুর্য বৈচিত্র্যগুলো বেশি দেখা যাচ্ছে। তো এইভাবে 5টা করে পয়েন্ট করে পড়লে আশা করি তোমাদের কাছে এটা অনেক সহজ হয়ে যাবে। আর একটা নিজস্ব কিছু বৈশিষ্ট্য রয়েছে প্রত্যয়ের ক্ষেত্রে, সেটা প্রাচীন ভারতের আর ক্লাসিক্যাল সংস্কৃতির নিজস্ব কিছু বৈশিষ্ট্য রয়েছে কীভাবে প্রত্যয়। প্রাচীন ভারতীয় আর্য ভাষার শব্দরূপ গঠনের প্রত্যয় দুটি ছিল, ঈদ প্রত্যয়, তদ্ধিতি প্রত্যয়। আর ধাতুরূপে শীত, সানস প্রত্যয় যোগ করে ক্রিয়াজাত বিশেষণ তৈরি হতো, আর তাই প্রত্যয় যোগ করে অসমাপিকা ক্রিয়া রচনা হতো। আর ক্লাসিক্যাল সংস্কৃতিতে তবৎ প্রত্যয় যোগ করে ক্রিয়ার রূপ গঠন করা হতো, যা অতীতকালে সমাপিকা ক্রিয়ার অর্থে ব্যবহৃত হতো। এবং এছাড়াও নতুন কিছু ধাতু ও বহু শব্দ পরবর্তীকালে ক্লাসিক্যাল সংস্কৃতিতে আসে। ব্যাস এইটুকু বললেই তোমাদের দুটাই কমপ্লিট। প্রাচীন ভারতের আর্য ভাষা, ক্লাসিক্যাল সংস্কৃত দুটোই বুঝে যাবে একসঙ্গে, যেভাবে আলাদা আলাদাভাবে পড়তে এবং ভুলে যেতে, আজ থেকে আর এটা ভুলে যাবে না। আর এগুলোর মধ্যে যদি তাও বুঝতে কোথাও সমস্যা থাকে তো আমাকে কমেন্ট সেকশানে জানাবে প্রত্যেকে। তো আজকে ক্লাস এতখানি।